আসসালামু আলাইকুম টেকবার্স ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই অ্যান্টিসিপেটেড একটা স্মার্টফোন নিয়ে হাজির হইছি যেটা হচ্ছে Vivo X300 Pro। তো রিউমার শোনা যাইতেছে যে এই ফোনটা নাকি গেল বছরের X200 আল্ট্রার সেম ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হয়েছে। তার মানে দ্বারা ২ টা জিনিস। এক, যে আপনারা এই বছরের Pro মডেল কিনলেই X200 আল্ট্রার সেম ফিলটা পাইতেছেন। আর ২ হচ্ছে যে যেহেতু Pro মডেল সো এটার দাম আল্ট্রা লেভেলের না। অর্থাৎ আপনারা আরেকটু কম খরচ করতেছেন কিন্তু পাইতেছেন বেশি। তো আসেন এবার আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনার ঢুকি। প্রথম কথা শুরু করতে চাই সফটওয়্যার নিয়ে। অরিজিন ওএস যেটা আগে শুধু চায়না অনলি ছিল এখন গ্লোবাল হয়ে গেছে। তবে ভিজুয়ালি হালকা একটু ডিফারেন্স আছে। যেমন ফন্ট, তারপর সেটিংস এর লেআউট এই জায়গাগুলোতে একটু ডিফারেন্স আছে। এমনকি নোটিফিকেশন, কুইক টগলস প্যানেল আদারওয়াইজ মোস্টলি সেম এবং যে কোর সফটওয়্যার ফিচার্স গুলো প্রায় সবই আছে এই ফোনটাতে। এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, তাই এটার সামর্থ্য কিন্তু প্রচুর। এই স্মার্টফোনটার ভিতরে আপনারা পাচ্ছেন Dimensity 9500 SoC, সাথে LPDDR5X RAM, UFS 4.1 স্টোরেজ, নিচের দিকে যে টাইপ সি পোর্টটা আছে এটা ইউএসবি 3.2 জেন 1 পোর্ট, 6510 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 90 ওয়াটের ওয়্যার্ড চার্জ এবং 40 ওয়াটের ওয়্যারলেস চার্জ সাপোর্ট, 6.78 ইঞ্চ LTPO AMOLED ডিসপ্লে অ্যান্ড দিস বিউটিফুল ক্যামেরা সেটআপ। ফোনটা ক্যামেরা সেন্ট্রিক হলেও ভিভো কিন্তু গেমারদের কথা ভুলে যায় নাই। গেমারদের জন্য এই ফোনে আছে আল্ট্রা গেম মোড এবং তার ভেতরে আছে গুরুত্বপূর্ণ কিছু ফিচার যেগুলো আগে শুধুমাত্র চাইনিজ রমগুলোতে আমরা থাকতে দেখতাম, কিন্তু এবার এই গ্লোবাল রমে এই ফিচারগুলো আছে, ফিচারগুলো অ্যাক্টিভ আছে এবং গ্লোবাল ইউজার হিসেবে আমাদের যে খেলা কিছু কমন গেমস আছে এগুলোর সাথে কিন্তু সাপোর্ট আছে। গেমাররা এই ফিচারগুলোর ভালো অ্যাডভান্টেজ নিতে পারবেন। ফোনের বিল্ড কোয়ালিটি পুরাই জোস, প্রিমিয়াম মেটাল ও গ্লাস বিল্ড কোয়ালিটি, এর ফিনিশিংটা মাথা নষ্ট লেভেলের। ফোনটা হাতে ধরতে খুবই ভালো লাগে। ফোনটা একটু টপ হেভি, দেখতেই পাচ্ছেন এত বড় একটা ক্যামেরা হাউজিং, এখানে গ্লাস ম্যাটেরিয়াল আছে আর অনেক কিছু, সবকিছু মিলে ফোনটা চায় উপর দিক থেকে পড়ে যেতে। বাট এটা একদিক দিয়ে হেল্প করছে যে আঙ্গুলটাকে এইভাবে পেছনে ঠেক দিয়ে ফোনটারে মোটামুটি ইজিলি এক হাতে ইউজ করা গেছে এত বড় ফোন হওয়া সত্ত্বেও। তবে লং টাইম ইউজের জন্য এটা মোটো কমফোর্টেবল না, বাট ইট ডাজেন্ট ম্যাটার। যারা এই ধরনের একটা ফোন কেনার ক্যাপাবিলিটি বা সামর্থ্য রাখে তারা 24 ঘন্টা ফোন চালায়ও না এমনিতেও। আর টুকটাক ইউজের জন্য এই ফোনের কোন প্রকার ডাইমেনশন বা ওয়েট জনিত ইস্যু আমার কাছে মনে হয় নাই। তাছাড়া এটাতে IP68/69 এর সাপোর্ট আছে, সো ফোনটারে আপনারা নিশ্চিন্তে ভিজাতে পারেন, লিকুইড ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। লুক ওয়াইজ ফোনটা চমৎকার। ভিভো এক্স সিরিজের আইডেন্টিটি এই ডিজাইনটা। আপকামিং আল্ট্রা মডেলে যে কি ডিজাইন করে বসে এটাই দেখার বাকি। ডিসপ্লেটা সিম্পলি ব্রিলিয়ান্ট, ফ্ল্যাগশিপ হিসেবে চমৎকার একটা ডিসপ্লে অ্যান্ড ইট হ্যাজ এভরিথিং ফ্রম আই প্রোটেকশন টু ভিভিড কালার্স টু আই ওয়াটারিং ব্রাইটনেস। এই ডিসপ্লে নিয়ে নিরাশ হবার মতো কিছুই নাই। প্যানেলটা BOE এর Q10 প্লাস LTPO ডিসপ্লে প্যানেল আর সাথে আছে খুবই স্লিম বেজেল যেগুলো একই সাথে সিমেট্রিক্যাল, তাই ফ্রন্ট ভিউটা দেখতে খুবই জোস লাগে। আর ডিসপ্লের নিচে কিন্তু আপনারা সুপার ফাস্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেখতে পাবেন। তো এই ফোনটার আসল হিসাব নিকাশ হচ্ছে ক্যামেরায়, এবং অনেকেই বলছে যে Vivo X200 আল্ট্রার সেম ক্যামেরা সেট নাকি এটাতে দিয়ে বসছে। ঘটনা কি আসলে সত্য? আসেন ব্যাপারটা আমরা একটু ঘাইটা দেখি। এই ফোনের পেছনে আপনারা 200 মেগাপিক্সেল স্যামসাং HPV পেরিস্কোপ সেন্সর দেখতে পাবেন। সাথে মেইন ক্যামেরাটা আছে সনি LYT-828 সেন্সর, সাথে স্যামসাং Gen 1 আল্ট্রা ওয়াইড সেন্সর, অটোফোকাস আছে। আর সামনে যে সেলফি ক্যামেরাটা আছে এইটাও একটা 50 মেগাপিক্সেল স্যামসাং Gen 1 সেন্সর, জাস্ট লাইক দি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং এই যে সেন্সরগুলো এদের প্রত্যেকের অপটিক্স বা লেন্স ম্যাটেরিয়ালগুলো বানিয়েছে জাইস। আর তাছাড়া এই ক্যামেরা সিস্টেমের ব্রেন হিসেবে কাজ করছে VS1 এবং V3 প্লাস চিপ, এবং এই দুজনের আউটপুট মিলে আমরা একটা ফাইনাল রেজাল্ট দেখতে পাই এটার ক্যামেরা থেকে। তাছাড়া আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই যে ফ্ল্যাশ লাইটটা এটা হচ্ছে অ্যাডাপটিভ, অর্থাৎ আপনি কখন কতটুকু জুম বা কতটুকু ফোকাল লেন্থে দিয়ে রাখছেন মানে ছবি তুলতেছেন সেটার উপর বেস করে সে তার ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করে। আর হ্যাঁ, ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটিতে এই ক্যামেরাটা খুবই রিচ। আপনারা এইচডিআর ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 120 FPS পর্যন্ত। নর্মালিও 4K 120 FPS রেকর্ড করা যাবে, এমনকি স্লো মোশনও 4K 120 FPS অথবা 1080p 240 FPS অপশন আছে। আর যদি আরো বেশি যেতে চান 8K 30 অপশন আছে, বাট ওটা মেবি সবাই ইউজ করবে না তেমন একটা। বাট যেটা বেশি ইউজ করতে পারে মানুষ সেটা হচ্ছে এটাতে আপনারা লগ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা 10 বিট ভিডিও রেকর্ড করে দিবে আপনাকে, এবং এটা আপনারা 4K 120 FPS পর্যন্ত এই লগ রেকর্ড করতে পারবেন। দিস ইজ হিউজ, 10 বিট। সো যেটা হবে যে আপনারা এটাতে লগ ভিডিও রেকর্ড করে পোস্ট প্রোডাকশনে গিয়ে মাথা নষ্ট ভিডিও বাইর করে ফেলতে পারবেন, যেটা নর্মাল ভিডিও ক্যাপচার এই ফোন নিজেই দিতে পারবে না। ব্যাপারটা সেরকম। আর একই সাথে হচ্ছে আপনারা যারা ব্লগ টক করেন এই ফোনটা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত, বিকজ 4K 60 FPS এ পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, এবং আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি এটা পোর্ট্রেট ভিডিওটা খুবই জোস কাজ করছে। চলেন এবার আমরা একটু রিউমারটাকে ডিবাঙ্ক করি যে X200 আল্ট্রার সেম ক্যামেরা সেটআপ কি X300 প্রোতে দেওয়া হয়েছে কিনা। শুরু করা যাক মেইন ক্যামেরা থেকে। আমরা এবার এই ফোনটাতে পাচ্ছি মেইন ক্যামেরায় সনি LYT-828 সেন্সর, যেটা Vivo X200 আল্ট্রাতে ছিল LYT-818 সেন্সর। এই 828 সেন্সরটা মূলত 818 এরই সাকসেসর,
এবং এদের স্পেসিফিকেশন আইডেন্টিক্যালি সেম, জাস্ট 828-এ স্লাইড কিছু ইমপ্রুভমেন্ট আসছে, যার একটা হচ্ছে বেটার হাই ডাইনামিক রেঞ্জ, এবং আরেকটু বেটার হাই ডাইনামিক রেঞ্জ অ্যাচিভ করার জন্য তারা যে টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করছে সেটাকে তারা বলছে হাইব্রিড ফ্রেম এইচডিআর। সো থিওরিটিক্যালি X200 আল্ট্রার চাইতে আরেকটু বেটার হাই ডাইনামিক রেঞ্জওয়ালা ছবি তুলতে পারার কথা এই ফোনটাতে। তবে হ্যাঁ, মেজর যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে X200 আল্ট্রার মেইন ক্যামেরা ছিল 35 মিলিমিটার, কিন্তু এটার মেইন ক্যামেরাটা 24 মিলিমিটার, জাস্ট লাইক এনি আদার স্মার্টফোন। এরপর যদি আমরা পেরিস্কোপ ক্যামেরায় আসি, আমরা কিন্তু X200 আল্ট্রাতে পেয়েছিলাম স্যামসাং HP9 সেন্সর 200 মেগাপিক্সেল। এটাও সেম, বাট এটা সেন্সরের নাম হচ্ছে HPB। এর কারণটা হচ্ছে তারা HP9 সেন্সরটাকে তারা তাদের মতো করে এটাকে টিউন করছে, করার পরে কিছু ইমপ্রুভমেন্ট এনে সেন্সরের নাম দিয়ে দিছে HPB সেন্সর। এবং এই টিউনিং এর ফলে এবার সেন্সরটা আরেকটু বেশি লাইট সেনসিটিভ হয়েছে, মানে আরেকটু বেশি আলো ক্যাপচার করতে পারবে, এবং একই সাথে অটোফোকাসটা ইমপ্রুভ হয়েছে, যে জিনিসটা আমি নিজে স্বচক্ষে ভালো মতো জিনিসটা বুঝতে পারছি। আমি এমন কিছু ট্রিকি সিনারিওতে এটার অটোফোকাসকে ট্রাই করে দেখছি যেখানে কোয়াইট ইম্পসিবল কিছু ব্যাপার সে ঘটায় ফেলাইছে। সো আপনারা এবার অটোফোকাস নিয়ে এটাতে আরো বেশি রিলায়েবল হইতে পারেন কম্পেয়ার টু X200 আল্ট্রা। জাস্ট একটাই চেঞ্জ হয়েছে যে এটা 3.5x অপটিক্যাল জুম দিচ্ছে, যেটা X200 আল্ট্রাতে দিয়েছিল 3.7x অপটিক্যাল জুম। এই চেঞ্জটা সেন্সরের জন্য হয় নাই, এই চেঞ্জটা হয়েছে লেন্সের জন্য। ভিভো হঠাৎ করে মনে করছে আমরা 3.5x ই দেই, 7x না বানায়, তাই দিছে আর কি। আর সবথেকে বড় যে চেঞ্জটা সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড লেন্সে, কারণ আপনারা X200 আল্ট্রাতে ওটার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং মেইন ক্যামেরা সেন্সর দুইটা একই সেন্সর, কিন্তু এটার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আরেকটু লেস পাওয়ারফুল বা আরেকটু কম দামি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যেটা হচ্ছে স্যামসাং Gen1 সেন্সর। সো আপনারা এটাতে X200 আল্ট্রা লেভেলের আল্ট্রা ওয়াইড ছবি তুলতে পারবেন না। তবে স্যামসাং Gen1 মোটেও খারাপ না, এটাও ভালো একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। আর হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু দুইটা ফোনেরই সেম, স্যামসাং Gen1 সেন্সর, অটোফোকাস সমৃদ্ধ ফ্রন্ট ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হিসেবে এর চেয়ে ভালো সেন্সর আর আশাই করা যায় না। সো টেকনিক্যালি X200 আল্ট্রা এবং X300 প্রো এদের ক্যামেরা সেটআপ সেম না। কারণটা হচ্ছে আল্ট্রা ওয়াইডে আমরা একটা ডাউনগ্রেড পাইতেছি, কিন্তু আবার মেইন ক্যামেরা এবং পেরিস্কোপ ক্যামেরায় স্লাইটলি আপগ্রেডও পাইতেছি। হোয়াটএভার, চলেন আমরা এটার ক্যামেরার আসল আলোচনায় ঢুকে যাই, যেটা হচ্ছে পিকচার স্যাম্পল অ্যানালাইসিস। চলে আসা যাক পিকচার স্যাম্পলে। তো আজকের ভিডিওতে আমি আসলে এই ক্যামেরার কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে ইনডেপথ আলোচনা করতে চাচ্ছি। তা ব্যতীত এই ক্যামেরার জেনারেল যে ডিসকাশন, এইখানে আমি আসলে একটু কম গুরুত্ব দিতে যাচ্ছি। আপনারা আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটরদের দেখবেন রিসেন্টলি এই ফোনটির ক্যামেরা নিয়ে বেশ ভালো ভালো চমৎকার কিছু ভিডিও বানিয়েছে, তাদের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই একটা জেনারেল আইডিয়া পেয়ে যাবেন। চলুন আজকে আমি যেই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি সেই দিকে আমরা একটু আগাই। তো প্রথম কথাই হচ্ছে যে এবারের X300 Pro এর ক্যামেরার যে কালার সায়েন্স, পিকচার প্রসেসিং, এই পুরো বিষয়টা X200 আল্ট্রার সাথে বেশ সিমিলার লেগেছে। তো আমি ক্যামেরার লেন্সগুলোর ফুল রেজলিউশন মোডে ছবিগুলোর মধ্যে ডিটেলসের তফাৎটা একটু দেখতে চাচ্ছিলাম। সেই হিসাবে অনেকগুলো ছবি তুলেছি, আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সবগুলোকে আমি জুম করে তুলছি। প্রথম দিকের ছবিগুলো হচ্ছে মেইন ক্যামেরার 50 মেগাপিক্সেল, এবং আমি এখানে যে ব্যাপারটা খেয়াল করেছি সেটা হচ্ছে ফুল রেজলিউশন মোডে ক্যামেরা ছবিগুলোকে একটু ব্রাইট করে তুলে ফেলতে চাইতেছে, যেটা সামটাইমস একটু ওভার এক্সপোজ লাগতেছিল, এবং আমাকে ক্ষেত্র বিশেষে নিজেকে এক্সপোজার ব্যালেন্স করে নিতে হচ্ছিল। এই একটা ব্যাপারই আমার কাছে খুঁত মনে হয়েছে। আদারওয়াইজ এইটাতে যখন আপনারা ফুল রেজলিউশন মোডে ছবি তুলবেন, স্পেশালি 200 মেগাপিক্সেল যেই ছবিগুলো, এটাতে এত বেশি ক্রিস্প ডিটেল, এত বেশি র অথেন্টিক ডিটেলসে প্রিজার্ভ থাকে, এটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যায়। যদিও ছবিগুলোর সাইজ কিন্তু বিশাল বাইরে যায়, লাইক আপনারা 200 মেগাপিক্সেল ছবিগুলো তুললে আমি সর্বোচ্চ 60 মেগাবাইট পার পিকচার আমি যাইতে দেখছি। আর যদি 50 মেগাপিক্সেল ছবিগুলো তুলেন, এগুলো হচ্ছে রেগুলার 12 মেগাপিক্সেল মোডে চাইতে মোর দেন 3 টাইমস সাইজ বৃদ্ধি পায়। আর তাছাড়া আমার কাছে আসলে ফুল রেজলিউশন মোডেই ছবিগুলোতে একদম অথেন্টিক ডিটেলস এবং কালার পাচ্ছিলাম বলেই মনে হচ্ছিল। তবুও বলতে হয় যে এটা রেগুলার 12 মেগাপিক্সেল মোডের ছবিগুলো খারাপ না। আপনাদের সুপার ইম্পর্টেন্ট বা সুপার দরকারি কোনো ছবি তোলা না লাগলে রেগুলার মোডে 12 মেগাপিক্সেলই তুলে আপনারা শান্তি পাবেন। তো এই ক্যামেরাতে 3টা কালার প্রোফাইল আছে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা ভিভিড, আর একটা হচ্ছে টেক্সচার্ড। তো আপনারা স্ক্রিনে একদম বাম পাশে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে টেক্সচার্ড। এখানে কিছুটা কন্ট্রাস্টের উপস্থিতি থাকে এবং ছবিটা বেশ রিয়েলিস্টিক লাগে, তাই আমি বেশিরভাগ ছবি টেক্সচার মোডে তুলেছি। যেখানে ভিভিডে ছবিগুলোকে বেশ ন্যাচারাল লাগে, কিন্তু ন্যাচারাল মোডে ছবিগুলোতে কালার অনেকটাই ড্রপ করে, যেটা অ্যাকচুয়ালি আমার পার্সোনালি ভালো লাগে নাই। সো আপনারা এই ক্যামেরায় আইদার ভিভিড অথবা টেক্সচার মোডে ছবি তুলে মজা পাবেন। এবার একটু আমরা দেখি যে এই টেলিফটো এক্সটেন্ডেড কিট লাগানোর পর কেমন ছবি তোলা যায়, এবং এক্ষেত্রে আমি অটো ফোকাসটাকে বেশ ভালোভাবে কাজ করতে দেখছি, অ্যান্ড জুম করার পর যতটা দূরত্ব আমি এটাকে কভার করতে পারতেছিলাম সেটা সত্যি মাইন্ড ব্লোয়িং ছিল। যেমন এটা হচ্ছে এই ফোনের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এখান থেকে আপনারা সরাসরি এই লেভেলে জুমে চলে আসতে পারেন, আই মিন লেন্সটা লাগিয়ে আর কি। এই একদম ম্যাক্সিমাম জুমে হয়তো ডিটেলসটা খুব একটা আসলে মজাদার না, তবে এক স্টেপ নিচে নামলে দেখবেন চমৎকার ছবি কিন্তু পাওয়া যেতেছে উইথ গুড ডিটেলস। অ্যান্ড এই যে আমার ছবিটা দেখতে পাইতেছেন, এটা ওই এক্সটার্নাল কিট লেন্সটা দিয়ে তোলা,
এবং ব্যাকগ্রাউন্ড যে ব্লাডটা এটা টোটালি ন্যাচারাল, এটা কিন্তু পোর্ট্রেট ছবি না। অ্যান্ড এখানে যে আমি ডিটেলসটা দেখতে পাইতেছি এটা সিম্পলি জাস্ট মাথা নষ্ট লেভেলে ছিল। মানে একটা স্মার্টফোন এইরকম ছবি তোলা যায় এটা আমার বিশ্বাস হইতেছিল না। এটাতে যেই সুন্দর বোকে ডেপথ অফ ফিল্ড নিয়ে ছবি তোলা যাইতেছিল অবজেক্টের, অলমোস্ট আনবিলিভেবল। সাথে ডিটেলসও পাইতেছিলাম খুবই চমৎকার। মানে একদম ফুল জুম যদি না যান তাহলে আপনারা বেশিরভাগ জুম রেঞ্জেই চমৎকার ছবি তুলতে পারবেন। একদম ম্যাক্সিমাম জুমে গেলে এবং অবজেক্টটা যদি অনেকটাই দূরে অবস্থান করে সেই ক্ষেত্রে এআই আসলে ছবিগুলোকে একটু কিক করা শুরু করে। আদারওয়াইজ চমৎকার ছবি কিন্তু এটা লেন্স থেকে পাওয়া যেতেছে। অ্যান্ড টকিং অফ রিয়েলিজম, ভাই আমরা স্মার্টফোনে তো চাঁদের ছবি তুলি টুকটাক, এবং দেখা যাইতেছে বেশিরভাগ ক্ষেত্রে জুম করলে চাঁদের ফেক ছবি আসে, কিন্তু এই যে ছবিটা দেখতে পাইতেছেন এইটা পুরা বাস্তব একটা ছবি। কিন্তু আরেকটু বেশি জুম করার পর এই যে এই ছবিটাতে এখানে আবার দেখা যাইতেছে এআই ইফেক্ট কিন্তু বসে গেছে। আসলে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এই ক্যামেরায় বাস্তব চাঁদের ছবি তোলা সম্ভব, যেমন এই ছবিটা, এখানে কোনো এআই ইফেক্ট নাই। তাছাড়া এটা টেলিফোটোর 200 মেগাপিক্সেল মোডে আমি একটা ছবি তুলেছিলাম। এই ছবিটাকে যদি জুম করি আপনারা দেখতে পাবেন যে চাঁদের একদম ক্লিয়ার অবয়ব কিন্তু ফুটে উঠছে। এই ক্ষেত্রে কোনো প্রকার এআই ইফেক্ট অ্যাপ্লাই হয় নাই, এটা একদম র ডিটেলস। এবং ওই দিন সম্ভবত পূর্ণিমার চাঁদ ছিল, এত ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম আমরা নিজেরা খালি চোখে। সো ক্যামেরাতে এইটুকু ডিটেলস উঠে আসাটা একদমই স্বাভাবিক ছিল। অ্যান্ড আপনারা যদি এখন এই সাইড বাই সাইড ছবিটা দেখেন, ডান পাশে যে চাঁদের ছবিটা আছে এটা হচ্ছে এআই চাঁদ, আর বাম পাশেটা হচ্ছে ক্যামেরা বাই ইটসেলফ যেটা ক্যাপচার করছে। সো এখানে দুইটা চাঁদের মধ্যে ডিটেলসের কিন্তু তফাৎটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা এআই কোনটা নন এআই। তো ভালো লাগতেছে যে আমরা স্মার্টফোন দিয়ে এই লেভেলে চাঁদের ছবি তুলতে পারতেছি। দিস ইজ অ্যামেজিং। অ্যান্ড ইয়েস, এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে সেই লাগছে। ফ্রন্ট ক্যামেরাতে স্কিন টোন, ডিটেলস, দিস ওয়াজ ফ্যান্টাস্টিক। আর এটার ফ্রন্ট ক্যামেরাটা বেশ খানিকটা ওয়াইড, আপনারা গ্রুপ ফটো তুলতে গেলেও বা নিজের একার সেলফি তুলতে গেলেও এই ক্যামেরাটা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। এই ফোনে পোর্ট্রেট ছবি তুলে আমি ব্যাপক মজা পাইছি। এটার ক্যামেরার লেন্সের ভিতরে কতগুলো বোকে সিমুলেশন আছে, যেগুলো একটা একটা করে আপনার পছন্দ মতো সেট করে ছবি তুলতে পারবেন, এবং এগুলোর এক একটার ব্যাকগ্রাউন্ড ব্লার এক এক রকম স্টাইলের হয়। সো ডিপেন্ড করবে আপনার ব্যাকগ্রাউন্ড সিনারি এবং লাইটিং কন্ডিশন, এটার উপর বেস করে যদি আপনারা ছবি তুলেন সামটাইমস কিছু পারফেক্ট ছবি পাবেন, মানে লিটারালি প্রিন্ট করে দেয়ালে পোস্টারের মতো টাঙায় দিতে মন চাবে। সাবজেক্ট সেপারেশনও খুবই চমৎকার, এমনকি একটা একটা চুল ধরে আলাদা করে ফেলতেছে এই পোর্ট্রেট ছবিগুলোতে। ওভারঅল আসলে এই ক্যামেরা একটা আনবিটেবল পোর্ট্রেট মাস্টার। অ্যান্ড এই ক্যামেরা সব থেকে কম যে গুরুত্বটা দিচ্ছি সেটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এটাতে তেমন একটা ছবি তুলি নাই সত্যি কথা বলতে, তবে বেশ খানিকটা ওয়াইড ছবি দেয় এটা, এবং ডিটেলসও খুবই ভালো। ডে লাইট লো লাইট সব সিচুয়েশনে এটার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আপনাকে সাপোর্ট দিবে। আর ক্যামেরা সেগমেন্টের শুরুতেই ভিডিও নিয়ে বেশ খানিকটা আপনাদের সাথে আলোচনা করেছি। একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে স্টেবিলাইজেশনটা। এটা ডেফিনেটলি ভিভো X200 আলট্রার মেইন ক্যামেরার লেভেলের না, আমি বলবো স্লাইটলি পিছায় আছে, স্লাইটলি। ওভারঅল এটার ভিডিও ক্যামেরাটা নিয়ে আপনারা মজা পাবেন, তবে আমি পার্সোনালি এই 35 মিলিমিটারের ফোকাল লেন্থটা মিস করছি ভিডিও রেকর্ডিংয়ে, কারণ 35-এ অনেক বেশ রিয়েলিস্টিক ভিডিও ক্যাপচার করা যায়। বাট এটা ব্যাপার না, এটা সবার জন্য আসলে খুব একটা অ্যাপ্লিকেবল হবেও না। এনিওয়েজ, গুড ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি। সবশেষে বলতে হয় ভিভো X300 Pro আমার এক্সপেকটেশনের প্রায় সবকিছু মিট করতে পেরেছে। তবে ভিভো X200 আলট্রাতে যে ব্যাপারটা ছিল যে মেইন ক্যামেরা 35 মিলিমিটার, এই ব্যাপারটা এই ফোনটাতে নাই, যেটা অ্যাকচুয়ালি আমি মিস করছি। বিকজ 35 মিলিমিটারে যে মেইন ক্যামেরার যে শর্টসগুলো আসে, এইটা পুরো মাথা নষ্ট লেভেলের। তার মানে এই না যে এটা করা যায় না, এটাতেও করা যায়। বাট ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা হবে যে একটা ডিজিটাল জুম হয়ে আপনাকে 35 মিলিমিটার দিবে, কিন্তু X200 আল্ট্রাতে একদম অপটিক্যালি ওই জিনিসটা 35 মিলিমিটার। সো এই দুইটার মধ্যে কখনোই সেম হবে না, মানে কোয়ালিটি বলেন বা ছবির রিয়েলিজম বলেন, এই দুটো জিনিস কখনো সেম হবে না, কাছাকাছি আর কি। সো আমার মতে ভিভোর উচিত তাদের সব ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসে এই যে 35 মিলিমিটার মেইন ক্যামেরার যে ব্যাপারটা, এই কনসেপ্টটা, এটাকে কমন করে ফেলা। এবং এটা যদি এটার ক্ষেত্রে হইতো তাহলে আমি হয়তো বা বলে ফেলতে পারতাম যে এই জিনিসটা ভিভো X200 আল্ট্রাকে রিপ্লেস করার জন্য প্রস্তুত। বাট এই মুহূর্তে না। তবে ডেফিনিটলি ভিভো X200 Pro এর তুলনায় একটা বেটার ওয়ার্ড দিয়ে আপগ্রেড হয়েছে এবার এটা। কিন্তু কেউ যদি আমার সামনে আইসা অপশন ধরে যে ভাই আপনার সামনে X200 আল্ট্রা আছে, X300 Pro আছে, কোনটা নিবেন? আমি X200 আল্ট্রাই নিব।